সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইরানের সর্বোচ্চ নেতা দেশের সামরিক কাঠামোয় বিরাট বড় বড় পরিবর্তন এনেছেন। 6টি গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা এক্স পোস্টে সামরিক বাহিনীর জন্য বেশ কিছু বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেই বক্তব্যের একটা অংশে বলা হয়েছে যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে আক্রমণাত্মক অভিযানের জন্য। তার মানে হচ্ছে সর্বোচ্চ নেতা শুধু ইরানের সামরিক বাহিনীর কমান্ড কাঠামোতে পরিবর্তন আনেননি, মনে হচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং এটাও মনে হচ্ছে যে ইরান সম্ভবত আমেরিকার উপরে, অর্থাৎ আমেরিকা বলতে মেবি মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি এখনো টুকটাক আছে বা যে সমস্ত সেনা আছে তাদের বিরুদ্ধে হয়তো অভিযান চালাতে শুরু করতে পারে। আইআরজিসি বা সামরিক বাহিনীর উদ্দেশ্যে তিনি বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে আমার বিশ্বাস যে আপ্লুত হবেন। আমি বিস্তারিত বলবো ভেতরে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল সোমবার 10ই আগস্ট ইরানের সামরিক কমান্ড কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন এবং নতুন 6 জন জেনারেলকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। তার ভিতরে আপনারা হয়তো এই নামের সাথে অনেকেই পরিচিত। মেজর জেনারেল আলী আবদুল্লাহি, যিনি খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের প্রধান কমান্ডার ছিলেন কিছুদিন ধরে, তাকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তার ডেপুটি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিমার হায়দারিকে। আর আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে। আহমাদ ওয়াহিদি এর আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তার পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। আর আহমাদ ওয়াহিদির ডেপুটি, অর্থাৎ আইআরজিসির ডেপুটি কমান্ডার যাকে নিয়োগ দেওয়া হয়েছেন, তিনি হচ্ছেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এদিকে আইআরজিসির নেভির কমান্ডার নিযুক্ত করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল হোসেন ইজাদিকে। ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী যেটা, যার সদস্য সংখ্যা বলা হয় 90 লাখ, প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুজ্জাতুল ইসলাম হোসেন তায়েবকে। এর কারণ হচ্ছে মূলত ইরানের উপরে যে আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করেছিল, সেই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তারা, কমান্ডাররা অনেকেই মারা গেছেন, শহীদ হয়েছেন। যার প্রেক্ষাপটে নতুন করে সামরিক কাঠামোতে পরিবর্তন আনতে হলো, নিয়োগ দেওয়া হলো। যে জেনারেল আহমদ ওয়াহিদিকে এখন নতুন করে আইআরজিসির চিফ কমান্ডার বানানো হলো। তিনি কিন্তু একসময় আইআরজিসির চিফ কমান্ডার ছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাকে আবার আইআরজিসিতে ফিরিয়ে আনা হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে এবং এখন নতুন করে তাকে আবার নেতৃত্ব দিতে হবে। আমি আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বক্তব্যের কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরি। সর্বোচ্চ নেতা ইরানের সামরিক বাহিনীকে সামরিক সক্ষমতা বাড়িয়ে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমান যে যুদ্ধ, এই যুদ্ধকে বলেছেন যে বলদর্পী শক্তির বিরুদ্ধে একটা ভাগ্য নির্ধারক, অর্থাৎ এসপর ফাইনাল, চূড়ান্ত একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের ভেতরে আছে ইরান। এই সময় সামরিক বাহিনীকে আরো বেশি সক্ষমতা অর্জন করতে হবে এবং তিনি তো বলেছেন যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে। একই সাথে সামরিক বাহিনীর ভেতরে তিনি আরো কিছু বিষয় প্র্যাকটিস করার আহ্বান জানিয়েছেন। যেমন বিশেষ করে আইআরজিসির মধ্যে সাংস্কৃতিক সক্ষমতা এবং মান উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা বলতে ইরানের জনজীবনে সামরিক বাহিনীতে কারবালার যে প্রভাব আছে, কারবালার যে চর্চা আছে সেগুলো, অর্থাৎ সেখানে ধর্মকর্ম, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়া, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহাজ্জুদের নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কমান্ডার তারা রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়ে। এগুলো পাশাপাশি হয়তোবা হতে পারে
পজিটিভ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা হয়তো হতে পারে সিনেমা নাটক, এমনও হতে পারে। ইরানের সিনেমা নাটক তো খুবই সমাজ দেশ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য বিরাট শিক্ষামূলক। সর্বোচ্চ নেতা পরামর্শ দিয়েছেন যে আইআরজিসির প্রতিটি স্তরে ব্যবস্থাপনা ও কমান্ড কাঠামো আরো শক্তিশালী করতে হবে এবং সামরিক এই নেতৃত্বের ভেতরে আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তুলতে হবে, যার প্রেক্ষাপটে আইআরজিসি আধুনিক দক্ষতার উপর প্রতিষ্ঠিত হতে পারবে। আমি একটু আগে বলছিলাম যে তাহাজ্জুদ নামাজের কথা, এই যে তিনি বললেন যে আধ্যাত্মিকতার চর্চা থাকতে হবে, অর্থাৎ যুদ্ধ করতে গেলেই যে গণহারে মানুষ মারতে হবে বা যাচ্ছে তাই করে যুদ্ধ করতে, নট দ্যাট। যে মানুষের ভেতরে আধ্যাত্মিকতা থাকে, তার প্রতি মানব প্রেম থাকে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকে, যার ভেতরে মানুষের প্রতি ভালোবাসা থাকে তার পক্ষে অন্যায় করাটা কঠিন হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত 5-6 মাস ধরে যে যুদ্ধ চলছে বা চললো, তাতে ইরান কিন্তু গণহারে কোথাও হত্যাকাণ্ড চালায়নি, একথা তার শত্রুরাও বলতে পারবে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনে শুনেছেন, আমি গতকালকে বলেছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে সাবেক আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মহসিন রেজাইকে। মহসিন রেজাই 1981 সালে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পান এবং 1997 সাল পর্যন্ত একটানা তিনি আইআরজিসির প্রধান ছিলেন। তার মানে দাঁড়াচ্ছে যে ইরাকের সাথে যে ইরানের 8টা বছর যুদ্ধ হয়েছিল, সেই ইরান যুদ্ধের সময় তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। এটা হলো 1। 2 হচ্ছে তার যেহেতু ব্যাপকভাবে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, এছাড়া তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার যে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স আছে এবং তিনি একেবারে আইআরজিসির কমান্ডার এবং তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। তো সেই জন্য মানে বিপ্লব রক্ষার জন্য, অর্থাৎ বিপ্লবপন্থী সরকারের জন্য তিনি পারফেক্ট ম্যান। সেই হিসেবেই কিন্তু তাকে সর্বোচ্চ নেতা তার প্রতিনিধি হিসেবে জাতীয় নিরাপত্তা পরিষদে নিয়োগ দিয়েছেন। মহসিন রেজাই কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি, আবার প্রেসিডেন্ট তাকে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োগ করেছেন। তার মানে এখানে তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনিই সদস্য সচিব, আবার তিনিই সর্বোচ্চ নেতার প্রতিনিধি। এর মানে দাঁড়াচ্ছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যেটা, সেটা আগের চেয়েও আরো বেশি কার্যকর হবে এবং এই যে ইসরায়েল আমেরিকা বিরোধী যে যুদ্ধ, সেই যুদ্ধে আরো গুরুত্বপূর্ণ, আরো কার্যকর রোল প্লে করতে হবে এই পরিষদ, এমনটা ধারণা করা হচ্ছে। এবং আরো যাতে কার্যকর রোল প্লে করে, সেই জন্যই মহসিন রেজাইকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যাকে এখান থেকে সরিয়ে প্রধান উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা করা, যাকে এখান থেকে সরিয়ে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মেজর জেনারেল বাকের জুলকাদ। এই বাকের জুলকাদরও কিন্তু আইআরজিসিরই লোক ছিলেন, তিনি কোনো সাধারণ লোক নন এবং তার অবস্থান আর মহসিন রেজাইয়ের অবস্থান খুব বেশি একটা ডিফার করবে না। যেমন মহসিন রেজাইও হুরমুজ প্রণালী ভাবে খুলে দিতে চান না, বাকের জুলকাদরও কিন্তু তাই চেয়েছিলেন এবং তাই করেছিলেন। তিনি একদম সুস্পষ্ট গত পরশুদিনই বলেছিলেন যে আমেরিকার সাথে হুরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি আপাতত হচ্ছে না এবং ওমানের সাথে যে চুক্তি হচ্ছে সেটা আমেরিকার জন্য অ্যাপ্লিকেবল না, আমেরিকার জন্য কার্যকর হবে না। এবং মধ্যপ্রাচ্য থেকে যতক্ষণ পর্যন্ত আমেরিকা সেনা না সরাবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার জন্য এই হুরমুজ প্রণালী খোলা হবে না, বাকের জুলকাদর বলেছিলেন। তার মানে এই মুহূর্তে পরমাণু কর্মসূচি চেয়ে কিন্তু আমেরিকা এই হুরমুজ প্রণালীকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আলোচনা, ডিপ্লোমেসি, বাদ যত যা কিছু ঝগড়া কন্দল যা কিছু এখন এই মুহূর্তে কিন্তু হুরমুজ প্রণালী খুলবে কি খুলবে না এইটা নিয়ে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বাকের জুলকাদর এবং মহসিন রেজাই দুইজনের অবস্থানই একই, পার্থক্য কিছু নেই। সেই জায়গা থেকে এমন ভাবে দেখার কোনো সুযোগ নেই
যে বাকের জুলকাদের একটু নরম প্রকৃতির লোক ছিলেন, ব্যাপারটা তা মোটেই না। এখানে হয়তো ব্যাপক অভিজ্ঞতার কারণে মহসিন রেজাইকে জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে এবং বাকের জুলকাদকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। হয়তো সময়ের ব্যবধানে তাকেই আবার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হবে। আপনাদের নিশ্চয় মনে আছে, এই জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবই কিন্তু ছিলেন ডক্টর আলী লারিজানি, তিনি তো শহীদ হলেন। দর্শক, সবশেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইর একটা বক্তব্য দিয়ে আমি আলোচনা শেষ করব। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার জন্য আরো ব্যাপকভাবে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের প্রতি। তিনি নির্দেশও দিয়েছেন। এর জবাবে ইসমাইল বাকাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে আমেরিকা যে নীতি এতদিন অনুসরণ করে আসছে ইরানের বিরুদ্ধে, বিশেষ করে সর্বশেষ যে যুদ্ধের নীতি অনুসরণ করেছিলেন, এই সমস্ত সবকিছু ব্যর্থ হয়েছে। অর্থাৎ যুদ্ধ করেও তারা যখন ইরানকে নতজানু করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এখন তারা আবার নতুন করে অবরোধ আরোপের মতো কথা বলছে, কিন্তু অবরোধ আরোপ তো ছিল 47 বছর ধরে। তারা কি করেছে? অতএব মার্কিন এই ব্যর্থ নীতি এখানে কাজ করবে না। এটা তাদের হতাশা থেকে এই অর্থনৈতিক অবরোধ এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, ইরান ইউএসএ ইসরায়েল ওয়ারে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা মূলত গত 2 দিন ধরে প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আঙ্কারা ছেড়ে পালিয়েছিলেন, একেবারে রীতিমতো পালিয়ে গিয়েছিলেন। সেটা কিভাবে? গত কিছুদিন আগে তার্কের আঙ্কারাতে যে ন্যাটো সামিট হয়েছিল, সেই ন্যাটো সামিটে সরাসরি জয়েন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় পত্রিকায় এবং ইসরায়েলি থ্রুতে বেশ কিছু তথ্য প্রকাশ পেয়েছে যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে। এরপর সেই থ্রেটকে রীতিমতো সিরিয়াসলি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং আঙ্কারা সামিট শেষ করার সাথে সাথে দ্রুত সেখান থেকে পালিয়েছেন। মূলত হচ্ছে এয়ারফোর্স ওয়ানের এয়ারফোর্সে তিনি সত্যি উঠেছেন। উঠার পর পেছনের দরজা দিয়ে ক্যাটারিং যে ক্যাব রয়েছে সেই ক্যাবে করে পালিয়ে গিয়ে অন্য একটা ফাইটার জেটে উঠেছেন, মিলিটারি ফাইটার জেট। সেই মিলিটারি ফাইটার জেটে করে তিনি মূলত আঙ্কারা ত্যাগ করেছেন। জাস্ট আপনি ইমাজিন করুন যে ইরানিয়ান থ্রেটটা আমেরিকার কাছে অ্যাকচুয়ালি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, যে রীতিমতো আঙ্কারা থেকে পালিয়ে গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। এটা নিয়ে এখন সিরিয়াসলি হাস্যরস তৈরি হয়েছে থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা প্রান্তে মূলত সবাই এটা নিয়ে বেশ গজিফে মেতেছেন। এবং একই সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প এইভাবে পালানোর তথ্য সামনে এসেছে, তখনই মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের যত এলাই রয়েছে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো রীতিমতো সিরিয়াসলি অ্যান্ড সাইলেন্টলি তারা মেনে নিয়েছেন যে হরমুজ প্রণালীর আলটিমেট অথরিটি মূলত ইরান, এবং ইরানকে এটা মেনে নিয়ে তাকে টোল প্রদান করে তাদের ব্যবসা এখান দিয়ে পরিচালনা করতে হবে। এর বাইরে আর কোনো অপশন নেই। কেন অপশন নেই মধ্যপ্রাচ্যের এই কান্ট্রিগুলো বিলিভ করে যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের জন্য অন্যতম বৃহত্তম দুটো পথ রয়েছে। একটা হচ্ছে পুলজাইরা বন্দর এবং পরেরটা হচ্ছে রেড সি প্রান্ত, যেটা সৌদি আরবের উপর দিয়ে, এবং অপরটা হচ্ছে ইউএইর উপর দিয়ে। দুটোই কস্টলি এবং একই সময়ে এই দুইটা দিয়ে যদি আপনি বাইপাসও করে থাকেন তাও আপনি রেড সি ক্রস করতে পারছেন না, কারণ হচ্ছে হুতিরা রেড সি কন্ট্রোল করে যাচ্ছে ইরানের থ্রোতে। আলটিমেটলি যত বাইপাস করেন মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার জন্য সব রাস্তা তারা লিটারালি ব্লক করে রেখেছে। এখন তাদের হাতে আর কোনো অপশন নেই এবং ডোনাল্ড ট্রাম্পের উচ্চবাচ্য এবং তার যত ধরনের কথা আছে তার কোনোটাই মূলত সমাধান আনতে পারছে না। সো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো লিটারালি বিলিভ করতে শুরু করেছে তাদেরকে আগামীর দিনগুলোতে যদি টিকে থাকতে হয় ইরানকে মেনেই টিকে থাকতে হবে, আর যদি না টিকে থাকতে হয় তাহলে সবকিছু হারাবে। সো বেশিরভাগ মধ্যপ্রাচ্যের কান্ট্রি এখন মূলত ট্রাম্পের উপর ফেড আপ এবং ট্রাম্পকে রীতিমতো তারা নিজেরাই অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইস্যুতে মূলত এখনকার সময় পর্যন্ত ইরান ইউএস এর মধ্যে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট, যেটা মূলত আলটিমেটলি ইউএসএ কে ত্যাগ করার রাস্তা তৈরি করেছে। একই সময়ে ইউএসএ ইরানের উপর যে ব্লকেট দিয়েছে সেই ব্লকেটকে কেন্দ্র করে গতকালকেও তারা মূলত পুরো হরমুজ স্টেটের আশেপাশের এরিয়া জুড়ে তাদের ব্লকেট জারি রেখেছে। এর মধ্যে একটা শিপকে তারা ফায়ার করেছে, যেটা মূলত হচ্ছে হরমুজ স্টেট ক্রস করে এসেছিল, পাকিস্তানি কোস্টে ফায়ার করেছে ইউএস এর নেভি। সো দ্যাটস ক্লিয়ার যে ইউএস এর নেভাল ব্লকেড স্টিল নাও অ্যাকুরেটলি অ্যাক্টিভ রয়েছে এবং তারা মূলত আমেরিকান
ব্লকেড পুরোপুরিভাবে কায়েম করার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন তার সবকিছু ডেভেলপ করেছে এবং স্টিল নাও সেটা অ্যাক্টিভ রেখে চলমান রেখেছে। ইউএসএ পুরো এই ওয়ার সিচুয়েশনের মধ্যে এখন পর্যন্ত যত কিছু গেইন করেছে তার চেয়ে বেশি সবচেয়ে বেশি হারিয়েছে। এট এ টাইম ইরানকে আঘাত করতে গিয়ে ইউএসএ মূলত সবচেয়ে বেশি হারিয়েছে তার পাওয়ার। এশিয়া থেকে ইউরোপ প্রত্যেকটা প্রান্তে ইউএসএ তার পাওয়ার হারিয়েছে, ইনফ্লুয়েন্স হারিয়েছে এবং ইউএসএ এর ইকুইপমেন্টের যে কোন লেভেলের ক্যাপাসিটি রয়েছে সেটা সারা পৃথিবীর সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন এটা যাচ্ছে যে ইরান যদি এত সহজভাবে ইউএস এর সব ধরনের ওয়েপনকে এবং তাদের ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে 13টা বিভিন্ন দেশের মধ্যে, তাহলে পাকিস্তান চায়না অ্যাকচুয়ালি কি করতে পারে? এটা নিয়ে এখন সবচেয়ে বেশি প্রশ্ন জেগেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে অনেকে থ্যাঙ্কস দিচ্ছেন এই জন্য যে ইউএস এর অ্যাকচুয়াল ক্যাপাসিটি সারা পৃথিবীর সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য। তাতে করে ইরান ইউএস এর মধ্যে যে যুদ্ধ হয়েছে তাতে পৃথিবী দেখতে শুরু করেছে কি পরিমাণ ডিপ্লিটেড অবস্থানে পৌঁছে গেছে ইউএস এর সরাসরি ওয়ার করে। কেন? কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার থ্রুতে একটা ওয়ার চলছে যেটার মধ্যে ইউএসএ শ্যাডো হিসেবে কাজ করে যাচ্ছে, ইউএসএ সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি এবং সেখানে 3 বছর যুদ্ধ চলার পরও ইউএসএ তার ওয়েপনের স্টোরেজ ধরে রাখতে পেরেছে। কিন্তু 39 দিন ইরানের সাথে সরাসরি যুদ্ধ করে তারা ওয়েপনের কোনো স্টোরেজ ধরে রাখতে পারেনি। লিটারালি ইউএসএ মূলত ডিপ্লিটেড ওয়েপনের কারণে মূলত নেক্সট টাইম অ্যাটাকগুলো আর করতেই পারেনি এবং এটা প্রমাণ করে যে ইরান কত স্ট্রংলি ইউএস এর সব ধরনের ক্রিটিক্যাল ওয়েপনকে রীতিমতো খেলনা পুতুলে পরিণত করেছে। অ্যান্ড দেন এখানে আসি মূলত হচ্ছে ইরানের বর্তমান কন্ডিশন। ইরানের তেহরান সিটি মেয়র সরাসরি গতকালকে, তিনি মূলত একজন পলিটিশিয়ান, তিনি সরাসরি বলেছেন যে আগামীর দিনগুলোতে হরমুজ প্রণালী যদি কাউকে ইউজ করতে হয় তাহলে ইরানকে টোল দিয়ে করতে হবে এবং যে কান্ট্রিগুলো ইরানকে এখন পর্যন্ত স্যাংশন দিয়েছে তাদের জন্য কোনোদিন হরমুজ প্রণালী ওপেন হবে না। ইনফ্যাক্ট যদি ওমানের সাথে ডিল হয়ে যায়, ওয়ারও শেষ হয়ে যায়, তারপরও যে কান্ট্রিগুলো ইরানের উপর স্যাংশন দিয়েছে এবং তারা স্যাংশন অ্যাক্টিভ রেখেছে তারা কখনো হরমুজ প্রণালী পাস করতে পারবে না। তাহলে এটা ভয়টা কার উপর? ভয়টা হচ্ছে ইউএসএ, ইসরায়েল এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর যারা মূলত ইরানকে স্যাংশন দিয়েছে। এখন ইরান এমন একটা কন্ডিশনে হরমুজ প্রণালীকে নিয়ে গেছে যে হরমুজ প্রণালী মিনস হচ্ছে আমেরিকার গলার কাঁটা। আমেরিকা কোনোভাবে এখান থেকে বের হতে পারছে না এবং আমেরিকা কোনোভাবে এটার সলিউশন হয়ে যেতে পারছে না। আমেরিকান ডিপ্লোমেট এবং আমেরিকান অ্যানালিস্টরা ক্লিয়ারলি বিলিভ করতে শুরু করেছে যে আজকের দিনে হরমুজ প্রণালী ইরানের কাছে বেটার নিউক্লিয়ার ওয়েপনের চেয়েও বড় কিছু হিসেবে কাজ করে যাচ্ছে, যেটা উইদাউট এনি এক্সপ্লোশন এটা মূলত হচ্ছে আলটিমেটলি ইউএস এর গলা চেপে ধরতে পেরেছে এবং ইউএসএ এখানে সত্যি সত্যি নাস্তানাবুদ হয়েছে, যার কারণে ইউএসএ এখন পর্যন্ত কোনো ধরনের সলিউশন হয়ে যেতে পারছে না, আগামী দিনগুলোতে পারবে বলে মনে হয় না। ইন দ্য মিন টাইম ইউএস এর বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক এটা ভাবতে শুরু করেছে যে ইরান মূলত হরমুজকে সামনে রেখে আন্ডারহুডে নিউক্লিয়ার ডেভেলপমেন্টটা সব জোরালোভাবে করে যাচ্ছে এবং তাদের যতগুলো ফ্যাসিলিটিস আমেরিকা পর্যন্ত ডিস্ট্রয়েড করেছে অথবা পার্শিয়ালি ডিস্ট্রয়েড করেছে সেগুলোকে তারা রিবিল্ড করে যাচ্ছে। সো দ্যাটস মিনস হচ্ছে ইরান মূলত আমেরিকাকে লিটারালি চাকমেট করেছে পুরো এই ওয়ার সিচুয়েশনে। একই সময় ইরান মূলত তার সুপ্রিম লিডার মুস্তাফা আলী খামেনি বেশ কিছু রিশাফল করেছেন, গতকালকের ভিডিওতে যেমনটা বলেছি। তার মধ্যে 6টা কি পরিবর্তন এনেছেন ইরানিয়ান মিলিটারি এবং ইরানিয়ান আইআরজিসির মধ্যে। এই 6টা কি পরিবর্তন মূলত সবগুলো হচ্ছে তার পক্ষেও এক্সট্রিম লেভেলের লোকজন, যেমন হচ্ছেন একজন বাইদি, আরেকজন হচ্ছেন মহসিন রেজাই, যারা মূলত যে কোনো ধরনের নেগোসিয়েশনের বিরুদ্ধেই ছিলেন এবং স্টিল নাও তারা বিলিভ করেন যে ইরান আপার হ্যান্ডে থেকে ওয়ার শেষ করতে পারবে এবং ইউএসএ কে একটা শিক্ষা তারা দিতে পারবে। এই সাফল্যের পর ইরানিয়ান নেভি কমান্ডার সরাসরি ভাবে ওয়ার্নিং জারি করেছেন। তিনি ক্লিয়ারলি বলেছেন যে নেক্সট টাইম যে কোনো ধরনের অ্যাটাক ওয়েদার ইসরায়েল অর ইউএসএ তাদেরকে একটা গ্র্যাবিয়ার্ডে পরিণত করবে পার্সিয়ান গলফে ইরান এবং এই থ্রেডগুলো এখন অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইউএসএ এখানে সত্যি সত্যি অনেক বড় বিপদে আটকেছে, যেখান থেকে তাদেরকে আসলে বের হওয়া এত সহজ কোনো রাস্তা তৈরি হবে না। নাও দ্য সিনারিও ইজ অ্যাকচুয়ালি হচ্ছে হুতি আলটিমেট গেম খেলে যাচ্ছে, যেটার কারণে এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যতগুলো হেজমোনিক্যাল মানে লিডার ছিল তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছে এবং একই সময়ে যে কিংডম পেজ বিভিন্ন ধরনের শাসন আছে তারা আসলে আরো বেশি বিপদে পড়েছে হুতির কারণে। হুতি রেড সি ব্লকেড রীতিমতো বারুদের মতো কাজ করে যাচ্ছে, সৌদি আরবকে লিটারালি পুরো নাস্তানাবুদ করে ছাড়ছে এবং গতকালকে আজকে 1 ঘন্টার ব্যবধানে 2টা শিপে অ্যাটাক করেছে, একটা কমার্শিয়াল ভেহিকল, একটা হচ্ছে এলএনজি শিপ। 2টাকে অ্যাটাক করে মূলত 2টাকেই ডিস্ট্রয়েড করেছে হুতির এই ডিস্ট্রাকশনের কারণে
সৌদি আরব এবং তার গালফ এলাই মূলত হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে রয়েছে, কারণ হচ্ছে তারা এখান থেকে ওয়ে আউট করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এবং হুথি লিটারালি সৌদি আরবকে মাটিতে নামিয়ে নিচ্ছে এবং ইরানকে দেখিয়ে দিয়েছে যে ইরানের যে কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কতটা স্ট্রংলি কাজ করতে পারে। এবং হুতিদের এই অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান যে হেজমনিক্যাল এস্টাবলিশমেন্ট ছিল সেটা আলটিমেটলি বিপদে পড়েছে এবং হুতিদের লাস্ট অ্যাটাকে 2 জন পাকিস্তানি এবং 1 জন ইন্দোনেশিয়ান ক্রু কিল্ড হয়েছে। ক্লিয়ার যে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত আপনি হরমুজ দিয়ে পাস করেন কিংবা রেড সি হয়ে পাস করেন কিংবা অন্যান্য যে কোনো প্রান্ত হয়ে পাস করেন, যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ক্লোজড এবং বাবল মান্ডিব ক্লোজড, আপনি আসলে এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা তৈরি করতে পারেন না। এবং সেটা হুথি এবং ইরান খুব স্ট্রংলি দেখাচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে, আগামী দিনগুলোতে হয়তো দেখাবে। এবারে সে সিনারিওতে মূলত হচ্ছে মানে যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো, যে ন্যাটোকে আরো বড় আকারে গড়ে তোলার জন্য ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কটা মিলিটারি রয়েছে তার মধ্যে টার্কি, পাকিস্তান, ইজিপ্ট অন্যতম। সো এই কান্ট্রিগুলোর মধ্যে ইজিপ্টকে মূলত এই ব্লকে নিয়ে আসার জন্য গত 2 বছর ধরে স্ট্রংলি কাজ করে গিয়েছে মূলত হচ্ছে টার্কি। টার্কি ক্লিয়ারলি চেয়েছে এই ব্লকে ইজিপ্ট জয়েন করুক এবং ইজিপ্ট যদি জয়েন করে তাহলে ট্রায়াঙ্গেলে একটা বড় ধরনের অ্যালাইনমেন্ট তৈরি হবে, যেটা আলটিমেটলি হচ্ছে ইসরায়েল এবং ন্যাটোকে সবচেয়ে বেশি কোণঠাসা করবে। কিন্তু রিপোর্ট এটা আসছে এখন যে সিসি মূলত বিলিভ করে না যে এই ন্যাটো কোনো ভালো কাজ করবে এবং একই সময়ে টার্কি এবং পাকিস্তানি ইন্টেলিজেন্স বিলিভ করে সিসি মূলত তার এই ব্লকে আসার পর আলটিমেটলি এখানে ইনফরমেশন ফাঁস করবে নেতানিয়াহুর কাছে এবং ইউএস এর কাছে। আবার একই ইস্যুতে বিভিন্ন ধরনের রিপোর্ট এভাবে এসেছে যে সিসি এই ব্লকে জয়েন না করার পেছনের অন্যতম বড় কারণ হচ্ছে সে কমিটেড নেতানিয়াহুর কাছে যে সে যে কোনো ভাবেই হোক ইসরায়েলি ইন্টারেস্টের বাইরে কোনো কিছু করবে না এবং একইভাবে আমেরিকার কাছে কমিটেড যে আমেরিকান ইন্টারেস্টের বাইরে কিছু করবে না। সো যে ব্লকড ইসলামিক ন্যাটো হিসেবে তৈরি হয়েছে, এটার আলটিমেট দিন শেষে যত কাজ করবে তার ফলশ্রুতিতে মূলত সবচেয়ে বেশি ভিকটিম হবে ইউএস অ্যাসেট, ইউএস এম্পায়ার এবং ইসরায়েল। সো সেই জন্য মূলত সিসি ইজিপ্টকে এই ব্লকে আনতে নারাজ এবং কোনোভাবেই তিনি চাননি। আগামী দিনগুলোতে হয়তো তিনি চাইবেন না, কারণ হচ্ছে এটাই যদি তার গোল হয় তাকে এখান থেকে আপনি ফেরাতে পারবেন না। দ্যাটস ইট। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য এরাতে যতগুলো তথ্য ছিল এবং খুব দ্রুত সময়ে হয়তো বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো। রিজন হচ্ছে তথ্য এটা আসছে যে আন্ডারহুডে ইরান এবং হচ্ছে ইউএসএ মূলত ফাইনাল একটা ডিল ফাইনালাইজ করে যাচ্ছে পাকিস্তান এবং কাতারের মিডিয়া থ্রুতে, এবং কাতার বলছে যে তারা একটা গ্রেট সিগন্যাল পেয়েছে ইরানের কাছ থেকে, আগামী দিনগুলোতে হয়তো বেস্ট কোনো সলিউশন আসতে পারে। এবং একই সময় আব্বাস আরাকচি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প মূলত হচ্ছে প্রথম 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ারলি বলেছিল যে ইরানের আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে এবং 20 দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প একটা হচ্ছে সিজফায়ারের জন্য রীতিমতো কান্নাকাটি শুরু করে। এবং এখনকার সময় যেটা এসে দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেট আর কোনো অপশন নেই, ইরানের শর্ত মেনে হলেও তাকে হচ্ছে ডিল করতে হবে। এবং ইভেন এটা যদি